সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। সেই সাথে রাজবাড়ী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আশা করি এবং দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে এই প্যান্ডেমিকের মধ্যে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আমি যথারীতি মোহাম্মদ কুতুবউদ্দিন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে, অর্থাৎ প্রথম পত্রে রাষ্ট্রীয় ব্যবসা সপ্তম চ্যাপ্টার বা সপ্তম অধ্যায়ে আলোচনা করব, যে অধ্যায়ে রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা সকলেই কম বেশি রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে জানি। তারপরেও আজকে আমরা সেই বিষয়টা সম্পর্কে পুরোপুরি ধারণা, পুরোপুরি জানার জন্য চেষ্টা করব। আমরা ব্যবসা কি সেটা জেনেছি, এক মালিকানা ব্যবসা কি, রাষ্ট্রীয় ব্যবসা, এক মালিকানা ব্যবসা কি, অংশীদারি ব্যবসা বলতে কি বুঝি, যৌথ মূলধনী ব্যবসা কি এবং সমবায় ব্যবসা কি, আমরা এগুলো সম্পর্কে জেনেছি বিভিন্ন সময়ে। আজ আমরা জানবো রাষ্ট্রীয় ব্যবসা। এটা একটা ভিন্নধর্মী ব্যবসা প্রতিষ্ঠান, যেটা রাষ্ট্র কর্তৃক পরিচালিত ও গঠিত হয়ে থাকে। যদি আমরা আরো বড় করে বলতে চাই বা আরো বৃহৎ অর্থে বলতে চাই, তাহলে বলতে পারি রাষ্ট্র কর্তৃক গঠিত বা পরবর্তীতে জাতীয়করণকৃত কোনো ব্যবসায়ের মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমি উদাহরণস্বরূপ বলি, রাষ্ট্রীয় ব্যবসার কয়েকটি উদাহরণস্বরূপ যদি বলি, তা হলো আমরা শুনেছি বাংলাদেশ ব্যাংক সম্পর্কে, এটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান। শুনেছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ বিমান, বাংলাদেশ রেলওয়ে, ওয়াসা, আরো অনেক প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি তাহলে রাষ্ট্রীয় ব্যবসা বলতে কি বোঝাচ্ছে? জনগণের কল্যাণের জন্য রাষ্ট্র কর্তৃক গঠিত ও পরবর্তীতে জাতীয়করণকৃত কোনো ব্যবসায়ের মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে সেটাকে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এ পর্যায়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই রাষ্ট্রীয় ব্যবসায় কি কি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় বা কি কি বৈশিষ্ট্য আছে। একটা রাষ্ট্রীয় ব্যবসায়ের বা রাষ্ট্রীয় ব্যবসার কিছু অন্যতম বৈশিষ্ট্য আছে, যে ব্যবসা বা যে বৈশিষ্ট্যগুলো তাকে অন্যান্য ব্যবসা থেকে বিশেষ ভূমিকা বা বিশেষভাবে আলাদা করেছে বা স্বতন্ত্র করেছে। তার মধ্যে অন্যতম কিছু বৈশিষ্ট্য হলো, প্রিয় শিক্ষার্থী, কিন্তু প্রথমেই আমরা দেখতে পাচ্ছি স্বতন্ত্র গঠন প্রণালী। অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো সাধারণ যে ব্যবসাগুলো আছে সেগুলোর মতো গঠিত হয় না। এটা একটু ভিন্ন আঙ্গিকে গঠিত হয়। কিভাবে? রাষ্ট্রীয় ব্যবসা রাষ্ট্রপতির বা আইন পরিষদের আদেশ বলে গঠিত ও পরিচালিত হয়। অর্থাৎ এই ব্যবসা গঠন করার জন্য আইনসভার বিশেষ অধ্যাদেশ বা বিশেষ আইন বলে বা রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশ বা আইন বলে এই ব্যবসাগুলো প্রতিষ্ঠিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এ পর্যায়ে আমি যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বা দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা। যেহেতু এটা রাষ্ট্র কর্তৃক পরিচালিত ও গঠিত হয়ে থাকে, তাহলে অবশ্যই রাষ্ট্রীয় ব্যবসা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানার ব্যবসা প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থী, ৩ নম্বর যে রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য সেটা হলো স্বাধীন আইনগত মর্যাদা। অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায় একটি স্বাধীন আইনগত মর্যাদা বিদ্যমান বা আছে। এই ব্যবসা প্রতিষ্ঠান বিশেষ আইন বলে বা অধ্যাদেশ বলে গঠিত হয় বলে এর একটা পৃথক আইনগত মর্যাদা রয়েছে। এজন্য এই ব্যবসা নিজ নামে পরিচিত হতে পারে ও নিজস্ব সিলমোহর ব্যবহার করে পরিচালিত হতে পারে। দেন হচ্ছে জনকল্যাণের উদ্দেশ্যে বা জনকল্যাণের উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই বলেছি বা কিছুক্ষণ আগে উল্লেখ করেছি, রাষ্ট্রীয় ব্যবসা হচ্ছে
জনগণের কল্যাণের উদ্দেশ্যে গঠিত পরিচালিত হয়, তাহলে ডেফিনেটলি বা অবশ্যই এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো জনগণের মানুষের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বা বিভিন্ন ধরনের কল্যাণ করে থাকার জন্য বা অভিপ্রায়ে গঠিত ও পরিচালিত হয়ে থাকে। দেন হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও পরিচালনা। রাষ্ট্রীয় ব্যবসার ব্যবস্থাপনা ও পরিচালনা সরকার কর্তৃক নির্বাহ করা হয়, অর্থাৎ সরকার নির্ধারণ করে থাকে এই ব্যবস্থাপনা, এই রাষ্ট্রীয় ব্যবসায় কারা পরিচালনা অংশগ্রহণ করবে বা পরিচালনার দায়িত্বে থাকবে। সরকার বিভাগীয় সংগঠন, সরকারি বিভাগ বা মন্ত্রণালয়ের অধীনে এবং বিধিবদ্ধ কর্পোরেশন সরকার নিযুক্ত নির্বাহী ও পরিচালক মণ্ডলীর অধীনে পরিচালিত হয়। সরকারি কোম্পানিতে সরকার পরিচালক নিয়োগ করে এর ব্যবস্থাপনা নিশ্চিত করে থাকে। দেন হচ্ছে বৃহদায়তন আকৃতি বা বৃহদায়তন প্রকৃতির। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ধরনের ব্যবসা সাধারণত বৃহদায়তনের বা বৃহৎ আকৃতির হিসেবে গড়ে ওঠে। কারণ কি? কারণ এই সব ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের দরকার হয়, অনেক অর্থের দরকার হয়। ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এত পরিমাণ মূলধন বা এত পরিমাণ অর্থের যোগান দেওয়া সম্ভব হয় না। আর যেহেতু সরকার তার ফান্ড বিভিন্ন ভাবে কালেক্ট করতে পারে বা বিভিন্ন ভাবে সংগ্রহ করতে পারে, বিধায় তার ফান্ড গুলা বৃহদায়তনের হয়ে থাকে। এই জন্যই এই ব্যবসা প্রতিষ্ঠানের আকার ও আকৃতি বৃহদায়তন ও নরমালি বড় আকারের হয়ে থাকে। দেন হচ্ছে চিরন্তন স্থায়িত্ব বা চিরন্তন অস্তিত্ব, অর্থাৎ এরূপ ব্যবসায়ের স্থায়িত্ব অনেকটা চিরন্তন প্রকৃতির। এখন প্রিয় শিক্ষার্থী, চিরন্তন বলতে কি বোঝায়? অর্থাৎ যে জিনিসটা সহজে বিলুপ্ত হয় না বা ভ্যানিশ হয়ে যায় না, সেটাকে বলা হয় চিরন্তন স্থায়িত্ব বা চিরন্তন অস্তিত্ব। অর্থাৎ সরকার চাইলেই এই রাষ্ট্রীয় ব্যবসাগুলোকে সহজেই বা কোনো কারণ ব্যতীত রেখেই এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিলুপ্ত ঘোষণা করতে পারে না। এই প্রতিষ্ঠানগুলোকে বিলুপ্ত করতে হলে সরকারকে বিশেষ অধ্যাদেশ বা বিশেষ আইন এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে বিলুপ্তি করতে হয়। আর সরকার চাইলেও এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিলুপ্ত করতে পারে না, কারণ জনগণের কল্যাণের স্বার্থে যে প্রতিষ্ঠানগুলো গঠিত হয় এর জন্য সরকারকে তো অবশ্যই জবাবদিহি করতে হয়, অর্থাৎ এবং তাকে বিভিন্ন কারণ দর্শানো কথা বলতে হবে যে কি কারণে এই জনকল্যাণমুখী একটা ব্যবসা সংগঠন বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেজন্য তাকে জবাবদিহি করতে হয়। সো জনকল্যাণের উদ্দেশ্য বলতে জনগণের কল্যাণে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা করার আগ্রহ বা অভিপ্রাসকেই বোঝায়। অর্থাৎ জনকল্যাণের উদ্দেশ্যে গঠিত ব্যবসা প্রতিষ্ঠান সরকার দেখভাল করে, বিধায় এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো সহজে বিলুপ্ত হয় না বা অবসায়ন ঘটে না। এই জন্যই চিরন্তন অস্তিত্ব সম্পূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় ব্যবসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে বৈশিষ্ট্যগুলো আমি অলরেডি তোমাদেরকে বললাম, এই বৈশিষ্ট্যগুলোর কারণেই রাষ্ট্রীয় ব্যবসা অন্যান্য ব্যবসার থেকে সদর্পে বা জনকল্যাণমুখী হওয়ার কারণে বা জনগণের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের কারণে রাষ্ট্রীয় ব্যবসাটা বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী, এবং এই বৈশিষ্ট্যের কারণেই অন্যান্য ব্যবসা থেকে এখনো স্বতন্ত্র ও বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হিসেবে পরিচিত হয়ে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের মাঝে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য। রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য কি, বা আমরা প্রথমে যদি জানতে চাই উদ্দেশ্য বলতে আমরা কি বুঝি। উদ্দেশ্য হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা আমরা অর্জন করতে চাই বা যে জিনিসটা আমরা পৌঁছাতে চাই, যে জিনিসটা যেখানে আমরা পৌঁছাতে চাই, অর্থাৎ একটা নির্দিষ্ট লক্ষ্য। উদ্দেশ্য হচ্ছে একটা বড় ধরনের বা বড় পরিসরের লক্ষ্য, যেটাতে প্রতিষ্ঠান শুধু ব্যক্তি কেন্দ্রিক উদ্দেশ্য না, একটা প্রতিষ্ঠান এরকম উদ্দেশ্য অর্জন করতে চায়। তো রাষ্ট্রীয় ব্যবসায়ের অবশ্যই কিছু উদ্দেশ্য আছে, তার মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো জনকল্যাণ।
প্রিয় শিক্ষার্থী, আমি কিছুক্ষণ আগেও সংজ্ঞার মধ্যে অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায়ের সংজ্ঞার মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করেছি যে রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠিত ও গঠিত হয় জনকল্যাণের উদ্দেশ্যে বা জনগণদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সেবা দেওয়ার উদ্দেশ্যে। তাহলে রাষ্ট্রীয় ব্যবসার অন্যতম এবং মৌলিক উদ্দেশ্যই হচ্ছে জনগণকে বিভিন্ন ধরনের কল্যাণ দেয়া, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয়া, বিভিন্নভাবে তাদেরকে উপকার বা সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা করা। দেন হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন বলতে আমরা যেটা বুঝি যে একটা রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা বিদ্যমান আছে এই অবস্থা থেকে আরেকটু উন্নত অবস্থায় পৌঁছানো। অর্থাৎ যদি উদাহরণস্বরূপ আমরা বলি, বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে তখন বাংলাদেশ ছিল লিস্ট ডেভেলপড কান্ট্রিজ এর ক্যাটাগরিতে। বাংলাদেশ আস্তে আস্তে তাদের এই অর্থনৈতিক অবস্থাটা পরিবর্তন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ 2026 সালের দিকে গিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে। অর্থাৎ বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হচ্ছে কিসের কারণে? বাংলাদেশ সরকারের সুদূর প্রসারী চিন্তা চেতনার কারণে। আর এই বাংলাদেশ সরকার এর বিভিন্ন বিভাগ, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, তার মধ্যে রাষ্ট্রীয় ব্যবসা অন্যতম। তারা বিভিন্নভাবে অর্থনৈতিক ভাবে জনগণের কল্যাণ নিহিত করে আছে বা কল্যাণ দিচ্ছে। ফলে কি হচ্ছে? জনগণের বা ওভারঅল দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সম্পদের সুষম বন্টন। রাষ্ট্রীয় ব্যবসা জনগণের কল্যাণের স্বার্থে পরিচালিত ও গঠিত হয়, জনগণের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটায়। ঠিক একইভাবে রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ সম্পদ আছে বা রাষ্ট্রের যে অ্যাভেলেবেল সম্পদ আছে সেই সম্পদের সুষ্ঠু, সুন্দর, সুষম বন্টনের ব্যবস্থা নিশ্চিত করে থাকে। কারণ রাষ্ট্রীয় ব্যবসা সবসময় রাষ্ট্রের যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলোর নিয়েই তারা নরমালি ব্যবসা করে থাকে। ফলে এই সম্পদগুলো সুষ্ঠু, সুন্দরভাবে বন্টন ও পরিচালনা করার জন্য দায়িত্ব পালন করে থাকে। এরপরে যেটা হচ্ছে একচেটিয়া ব্যবসা রোধ। অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসা হচ্ছে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের একচেটিয়া মনোভাব পরিহার করতে বাধ্য করে থাকে। কারণ রাষ্ট্রীয় ব্যবসা হচ্ছে বিভিন্নভাবে ন্যায্য মূল্যে জনগণের মাঝে পণ্য সরবরাহ করার দায়িত্বে নিয়োজিত থাকে। ফলে একচেটিয়া ব্যবসা রোধ করা খুবই সহজ হয়। এ পর্যায়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ৫ম নম্বর উদ্দেশ্য হচ্ছে সুষম শিল্পায়ন। আমরা সাধারণত জেনে থাকি যে শিল্পায়নগুলা নরমালি হয়ে থাকে বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে। যেটা দেখা যায় যে নিষ্কাশন শিল্প, উত্তোলন শিল্প এবং আরো বিভিন্ন ধরনের যে শিল্পগুলো আছে এই শিল্পগুলোতে বিভিন্ন প্রকারের বা বড় ধরনের মূলধনের প্রয়োজন হয়। আর এই মূলধনগুলো নরমালি এক মালিকানা ব্যবসায় বা অংশীদারি ব্যবসাগুলোতে স্বল্পতা থাকে বা ঘাটতি থাকে। ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সহজে তাদের ব্যবসাটা পরিচালনা করতে পারে না। আর এই ক্ষেত্রে শিল্পের সুষম শিল্পায়ন ঘটে থাকে না। ফলে রাষ্ট্রীয় ব্যবসাগুলোর যেহেতু মূলধনের প্রাপ্যতা আছে বা রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মূলধনের যথেষ্ট সহজলভ্যতা আছে, বিধায় তারা শিল্পের প্রত্যেকটা সেক্টরে অবদান রাখতে পারে বা প্রত্যেকটা সেক্টরে তাদের শিল্পের বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে উদ্দেশ্যে রাষ্ট্রীয় ব্যবসা গঠিত পরিচালিত হয় তা হচ্ছে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সংজ্ঞাগত রাষ্ট্রীয় ব্যবসার সংজ্ঞাগত ডেফিনেশনের সময় আমি বলেছিলাম যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে রাষ্ট্রীয় একটা ব্যবসা প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় ব্যবসা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কি করে?
বাংলাদেশের যত ব্যাংক ব্যবস্থা আছে বা আর্থিক ব্যবস্থা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে সরকারের রাষ্ট্রীয় ব্যবসাগুলো। কারণ এই প্রতিষ্ঠানগুলো যদি অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে আর্থিক বাজারে বা ব্যাংক ব্যবস্থায় একটা হযবরল অবস্থা বা একটা বিশৃঙ্খলা দেখা দেবে। আর এদের নিয়ন্ত্রণ করার জন্যই সরকার কর্তৃক একটা আলাদা রাষ্ট্রীয় ব্যবসা গঠন করা হয়েছে, যাতে দেশে সুষম ব্যাংক ব্যবস্থা, সুষম মুদ্রা ব্যবস্থা বজায় থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই নরমালি বা সাধারণত রাষ্ট্রীয় ব্যবসা গঠিত হয়ে থাকে। দেন হচ্ছে দেশ রক্ষা, শিল্প পরিচালনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অভ্যন্তরীণ নিরাপত্তা ও বহিঃশক্তির হাত থেকে দেশকে রক্ষা করার উদ্দেশ্যেও প্রতিরক্ষার সাথে সংশ্লিষ্ট শিল্পসমূহ রাষ্ট্রীয় মালিকানায় গঠন ও পরিচালনা করা হয়ে থাকে। এছাড়াও উন্নত মরণাস্ত্র যাতে কখনোই বৈরী হাতে না পৌঁছায়, সেই জন্য রাষ্ট্রীয়ভাবে সেই পণ্যগুলো উৎপাদনের দায়িত্বে থাকে রাষ্ট্রীয় ব্যবসাগুলো। অর্থাৎ মরণাস্ত্রগুলো বা অস্ত্র কারখানা বা অস্ত্র রিলেটেড যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি ব্যক্তি মালিকানা ক্ষেত্রে ছড়িয়ে যায়, তাহলে তা দেশের জন্য বা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। সো তাই সরকার বা দেশের সরকার প্রধান চায় যেন এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যক্তি মালিকানাধীন না হয়। তারা এটাকে রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করার জন্য নরমালি বা সাধারণত রাষ্ট্রীয় ব্যবসা গঠন করে থাকে। দেন হচ্ছে গুরুত্বপূর্ণ ওষুধ, ভেষজ ও ক্ষতিকারক পণ্য নিয়ন্ত্রণ। গুরুত্বপূর্ণ ভেষজ ও ক্ষতিকারক পণ্যের উৎপাদন ও বন্টন বেসরকারি খাতে অর্পণ করলে তার অপব্যবহারের সম্ভাবনাই থাকে বেশি। যেমন জীবন রক্ষাকারী ওষুধ, আফিম, মদ ইত্যাদি। তাই যাতে এ সকল পণ্যের অন্যায় উৎপাদন ও বন্টন হতে না পারে, সেজন্য রাষ্ট্রীয় মালিকানায় এরূপ পণ্যের ব্যবসা করা হয়ে থাকে। অর্থাৎ এই উদ্দেশ্যগুলোর কারণেই রাষ্ট্রীয় ব্যবসা গঠিত ও পরিচালিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, গুরুত্বপূর্ণ ভেষজ যেটা জীবন রক্ষাকারী, এখন এইটা যদি ব্যক্তি মালিকানার ক্ষেত্রে ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখা যায় একটা সিন্ডিকেটের মাধ্যমে তারা এটার সংকট তৈরি করে দামটা অটো বাড়িয়ে দিচ্ছে বা দামটাকে বৃদ্ধি করে। অর্থাৎ উৎপাদন করতে যে টাকা খরচ হয়, তার থেকে দ্বিগুণ তিনগুণ বেশি দামে তারা বাজারে বিক্রি করার জন্য পরিকল্পনা করতে পারে। ফলে জীবন রক্ষাকারী ওষুধ গুলো মানুষের বা জনকল্যাণের জন্য বা মানুষের যে কল্যাণ সাধিত হবে সেই উদ্দেশ্যে নিহিত হবে না। এই কারণে সরকার এই গুরুত্বপূর্ণ ভেষজ যে শিল্প আছে, এই শিল্প বা রিলেটেড ব্যবসাগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে। আরেকটা হচ্ছে ক্ষতিকারক পণ্য। এই ক্ষতিকারক পণ্যগুলো যদি ব্যক্তি মালিকানাধীনে ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখা যায় যে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হয় বা দেশের সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়ে। কারণ ফর এক্সাম্পল, যদি মরণাস্ত্র বা অস্ত্র সামগ্রী, উন্নত অস্ত্র সামগ্রী তৈরি করার জন্য যদি ব্যক্তি মালিকানার ক্ষেত্রে দেয়া হয়, তাহলে তারা বিভিন্ন জঙ্গি গোষ্ঠী বা বিভিন্ন সন্ত্রাস গোষ্ঠীর কাছে তারা সহজেই অস্ত্রগুলো পাবে। ফলে মানুষ প্লাস দেশের জন্য বিভিন্ন ধরনের হুমকি তৈরি হবে। আর এই হুমকি থেকে রক্ষা পাওয়ার জন্য এই ধরনের ব্যবসাগুলো নরমালি রাষ্ট্র কর্তৃক পরিচালিত ব্যবসার মাধ্যমে করা হয়ে থাকে, যাতে দেশের মানুষ, দেশের জনগণ, দেশের সরকার সুষ্ঠু সুন্দরভাবে দেশটাকে পরিচালিত করতে পারে এবং দেশের জনগণ সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারে। আর এই উদ্দেশ্যে নরমালি রাষ্ট্রীয় ব্যবসাগুলো প্রতিষ্ঠা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এ পর্যায়ে হচ্ছে ভারী ও মৌলিক শিল্প প্রতিষ্ঠা। মূলধনের সংস্থানের সীমাবদ্ধতা, অধিক ঝুঁকি এবং মূলধন প্রত্যাবর্তনের বা মুনাফা প্রাপ্তিতে বিলম্বের কারণে ব্যক্তি মালিকানাধীন অধিকাংশ ক্ষেত্রে মৌলিক ও ভারী শিল্পে বিনিয়োগ করতে চায় না। তার মানে কি, যে যেসব শিল্পগুলা মৌলিক ও খুব ভারী, অর্থাৎ যেখানে খুব বেশি বিনিয়োগের প্রয়োজন হয় এবং যেখানে মূলধন থেকে ওই ইনভেস্ট থেকে বিনিয়োগের প্রাপ্তির আশা বিলম্ব হয়। বিলম্ব বলতে এখানে দেরি হয়। অর্থাৎ আমি আজকে ব্যবসায় ইনভেস্ট করলাম, 1 মাস 2 মাস পরে ওইখান থেকে রিটার্ন পাবো, এই আশায় যদি বিনিয়োগ করে থাকি,
তাহলে সেটা বিনিয়োগমুখী হয়ে থাকে, কিন্তু জনকল্যাণমুখী হয়ে থাকে না। আর ব্যক্তি মালিকানাধীন বা ব্যক্তি প্রতিষ্ঠানগুলো নরমালি যত দ্রুত তাদের ইনভেস্টমেন্ট তুলে আনতে পারে সেটা চেষ্টা করে, কিন্তু রাষ্ট্রীয় ব্যবসা যেহেতু জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত ও গঠিত হয়ে থাকে, তাদের উদ্দেশ্যই থাকে যেন ধীরে ধীরে বা আস্তে আস্তে জনকল্যাণ হয়, সেভাবেই এই ব্যবসা থেকে ফলাবর্তন হোক, তারা সেটা চায়। তাই এ ধরনের শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রেও রাষ্ট্রীয় ব্যবসার গুরুত্বপূর্ণ ভূমিকা পরিলক্ষিত হয়। প্রতিবেশী দেশ ভারত সরকার ভারী ও মৌলিক শিল্পে প্রচুর বিনিয়োগ করে সুবিধামতো পরবর্তীতে শেয়ার বিক্রির মাধ্যমে পুঁজি প্রত্যাহারের চেষ্টা করে, যা দেশে মৌলিক শিল্পের প্রতিষ্ঠায় বা মৌলিক শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেন হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশে অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বেকারত্ব হ্রাসের প্রচেষ্টাতেও অনেক সময় রাষ্ট্রীয় ব্যবসা গড়ে তোলা হয়। বিখ্যাত লেখক এমসি শুক্লা এ সম্পর্কে বলেছেন, রাষ্ট্রীয় মালিকানায় উল্লেখযোগ্য সংখ্যক শিল্প প্রতিষ্ঠিত হলে এর মাধ্যমে ব্যাপক বিনিয়োগ কর্মসূচি দীর্ঘমেয়াদে গ্রহণ করা যায়, যা দেশের কর্মসংস্থানের ক্ষেত্রে অনিশ্চিত অবস্থা এড়াতে সাহায্য করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ কর্মসংস্থানের যেহেতু ভারী এবং মৌলিক শিল্পগুলোতে বেশি বেশি জনবল, বেশি বেশি মূলধন দরকার হয়, আর এই ক্ষেত্রে বেশি বেশি কর্মসংস্থানেরও সুযোগ হয়ে থাকে। অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসা গঠনের মাধ্যমে রাষ্ট্রের জনগণের অধিক কর্মসংস্থানের সুযোগ হয়ে থাকে বা সুযোগ সৃষ্টি হয়ে থাকে, ফলে তাদের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, তাদের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়, ফলে একটা সমাজের পরিবর্তন হয়, সমাজের সাথে সাথে একটা দেশেরও আর্থিক অবস্থার পরিবর্তন হয়। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই উপরের আলোচনা থেকে আমরা এতক্ষণ উপরে যে আলোচনা করলাম বা আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে যেটা বুঝতে পেরেছি সেটা হলো রাষ্ট্রীয় ব্যবসা গঠন ও পরিচালনার পিছনে অনেক মহৎ উদ্দেশ্য লক্ষণীয় বা অনেক মহৎ উদ্দেশ্য নিহিত আছে। সততা, আন্তরিকতা ও যোগ্যতার সাথে এ ধরনের ব্যবসা পরিচালনা করা হলে তা আরো সুফল দিতে সক্ষম। অবশ্যই রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অদক্ষতার কারণে এরূপ ব্যবসা প্রতিষ্ঠান মাঝে মাঝে সমালোচনার শিকার হয়। সো এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি সুষ্ঠু, সুন্দর ও সুচারুভাবে পরিচালনা করা যায়, তাহলে তা দেশের আর্থিক বা দেশের মৌলিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই রেগুলার পড়ালেখা করছো এবং করবা। সামনে হয়তো তোমাদের বার্ষিক পরীক্ষা আবারও সাময়িক পরীক্ষার মতো হতে পারে, যদি দেশের পরিস্থিতি অস্বাভাবিকই থাকে। আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করি যেন এই অস্বাভাবিক পরিস্থিতিটা অতি দ্রুতই আমাদের মাঝ থেকে আল্লাহ তাআলা বিদায় করে দেন। সেই উদ্দেশ্যে তোমরা নিয়মিত পড়ালেখা করো, আমাদের সাথেই থাকো। আর কোনো অসুবিধা বা পড়ালেখা রিলেটেড কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।